হন্টিং অ্যাডলাইন পার্ট 10 সতর্কবার্তা। এই গল্পে অনেক ডার্ক সিন রয়েছে, পাঠিকেরা নিজ দায়িত্বে পড়বেন। চ্যাপ্টার 7 দ্য ম্যানিপুলেটর। দায়া, তোর এই বাড়ি থেকে বের হওয়া দরকার। দায়া তার সিদ্ধান্তে পৌঁছে বলল, তার জ্ঞানী চোখে ভয় আর উদ্বেগের ঢেউ স্পষ্ট। আমি তাকে আমার মায়ের গতকালের দেখা করার কথা বলেছি। তার চেহারা দেখে বুঝতে পারছি সে সত্যি আমার জন্য ভয় পাচ্ছে। অ্যাডলাইন, আমার এই পাণ্ডুলিপিটা শেষ করতে হবে। আমি উল্টো তর্ক করলাম। চিন্তা চলে গেল সেই বিশাল ভূমির খাদের দিকে যেখানে আমি আটকে আছি। যতবারই আমি প্রবাদমূলক লাইফ অ্যালার্ট চাপছি না কেন, আমি উঠতে পারছি না। আমাকে আজ রাতে হোয়াইট বোর্ড আর চটচটে নোট বের করে পুরো জায়গাটার ম্যাপ করতে হবে, যেন আমি একেবারে সমস্যাটা সমাধান করতে পারি। কখনো কখনো আমি চাই আমার বইগুলো একটু সোজা হলে লেখা শেষ করে ফেলতাম, কিন্তু তাতে আমি আজকের পাঠকদের পেতাম না। দায়া, উফ উফ। দায়া ঝট করে মাথা নাড়ল। তৈরি হ, আজকে আমরা গার্লস নাইটে যাচ্ছি। আমি যেন গড়িয়ে পড়লাম। হোয়াইট বোর্ড আর চটচটে নোটও উবে গেল, কিন্তু আমি তর্ক করলাম না। আমি একজন ইন্ডি লেখক, তাই যখন প্রস্তুত থাকি তখনই আমার লেখাগুলো প্রকাশ করি। নিজের জন্য কোনো নির্দিষ্ট সময় ঠিক করি না, কারণ চাপ আমার সৃজনশীলতাকে দমন করে। আমি লিখতে পারি না, দুশ্চিন্তা বেশি থাকলে নির্দিষ্ট সময়ে শেষ করা যায় না। আর আমার পাঠকরা যতই সাপোর্টিভ হোক, পরের বইটা কবে আসছে সেই চাপ সবসময়ই থাকে। দায়া অবশ্য এসব জানে, আর এখন এই জ্ঞানকেই অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ডিক, আমি কোঁকিয়ে উঠলাম। সে আমাকে টেনে সিঁড়ি বেয়ে উপরে তুলল। আমার চোখ স্বয়ংক্রিয়ভাবে চলে গেল আয়নার সিন্দুকের দিকে। এই ঘটনা জানার পর এখন সবসময় ওদের দিকে চোখ পড়ে। দুই একটা জিনিস এখন ঘরের মধ্যে বিকনের মতো মনে হয়, যেন জোরে জোরে ওরা বলছে, আমি জানি কে তাকে মেরেছে। আমি ওদের গায়ে কালো রং লাগালেও সেটা কিছু আসে যায় না, গঠন তো একই আছে। ঘরের দেওয়াল আর মেঝে এখন মসৃণ কালো পাথর দিয়ে তৈরি। ছাদ সাদা, আর বড় সাদা কার্পেট রুমটাকে হালকা রাখে। আমি ফ্লোর হিটিং সিস্টেম বসিয়েছি, না হলে রাতে বাথরুমে যাওয়ার সময় ঠান্ডা পাথরে পা পড়া হবে একেবারে নিষ্ঠুর আর অস্বাভাবিক শাস্তি। আমি হলওয়ের দেয়ালগিরি এতটাই পছন্দ করেছি যে নিজের ঘরেও কয়েকটা বসিয়েছি। বিছানার দেয়াল শিল্পরুচি সম্পন্নভাবে সাজানো হয়েছে। চারপাশে একটি বিশাল সুন্দর আর্ট পিস, যেখানে এক নারীর ছবি আঁকা। ঘরের দরজার ঠিক সামনে আমার প্রিয় অংশ বেলকনি। কালো ডাবল দরজা দিয়ে খোলা যায় একটা চত্বর, যেটা ক্লিফের পাশে ঝুলে পড়েছে। এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে থাকলে নিজেকে খুব ছোট আর তুচ্ছ মনে হয়। পুরো বাড়িটা এখন আধুনিকভাবে সাজানো, যদিও আমি মূল ডিজাইনের অনেক কিছু রেখে দিয়েছি। দেয়ালগিরি, চেকার্ড মেঝে, কালো পাথরের ফায়ারপ্লেস আর কালো ক্যাবিনেট সবই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি জিজির লাল মখমলের দোলনা চেয়ারটা রেখেছি। আমি যেন একটা ভিক্টোরিয়া যুগের গথিক ড্রিম হাউসে বাস করছি। দায়া, আজকে তোকে হট লাগবে এমন করে সাজাবো, আর এমন একটা সুস্বাদু পুরুষ খুঁজে দেব যাকে আজ রাতে তোর সাথে নিয়ে যেতে পারবি। আর যদি তোর স্টকার আসে, সে তাকেও মেরে ফেলতে পারবে। আমি চোখ ঘুরিয়ে নিলাম। দায়া, আজকাল এমন একজন পুরুষ খুঁজে পাওয়াই মুশকিল যে ঠিকঠাক ফাঁক করতে পারে। তুই ভাবছিস আমি এমন কাউকে পাবো যে আমার সম্মানে খুন করে দেবে? দ্যাটস কিউট। তুই জানিস না বেবি গার্ল। আর পাগলাটে জিনিস তো হয়েছে। স্পিকার থেকে বেজে ওঠা গম্ভীর কণ্ঠস্বর আমার পুরো শরীর কাঁপিয়ে তুলল। আমার কালো ছেঁড়ায় স্কিনি জিন্স আমার কার্ভেজে লেগে আছে, আর লাল রঙের প্লাঞ্জিং লো কাট স্কার্ট টপ আমার অনেকটা ক্লিভেজ দেখাচ্ছে। সঙ্গে বুকের মাঝখানে ছোট ছোট ঘাম বিন্দুগুলো ঝকঝক করছে। এখানে নরকের আগুনের থেকেও বেশি গরম, আর আমার রক্তে যে অ্যালকোহল বইছে সেটা ব্যাপারটাকে আরও খারাপ করছে। একটানা ঘন্টাখানেক ধরে দায় আর আমি একসাথে লেগে থাকলাম আর ডান্স করলাম। মাঝে মাঝে দুজনেই কয়েকজন ছেলের সাথে আলাদা হয়ে নাচলাম, কিন্তু আমি হাত বোলানোর ব্যাপারটা খুব তাড়াতাড়ি সহ্য করতে না পেরে আবার আমার সেরা বন্ধুর কাছে ফিরে আসলাম। হঠাৎ করেই আমার পিঠে এক গা জোয়ারে উপস্থিতি ভিড়ে গেল। ওর হাত আমার কোমরের চারপাশে জড়িয়ে ধরে আর একবারে কাছে এসে চাপ দেয়।
স্পিয়ারমিন্ট আর হুইস্কির গন্ধ আমার ইন্দ্রিয় দখল করে নিল। ঠিক তার আগেই আমি কানে নিঃশ্বাস অনুভব করলাম, তুমি খুব সুন্দর। সে ফিসফিস করে বলল। এখন যেহেতু সে আরও কাছে, তার স্পিয়ারমিন্ট চুইংগামের ঝাঁঝালো গন্ধে আমার নাক জ্বলে উঠল। আমি নাক কুঁচকে ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার উপর ঝুঁকে আছে লম্বা আকর্ষণীয় একজন পুরুষ। তার স্ট্রবেরি ব্লন্ড চুল, সুন্দর নীল চোখ আর একদম মেরে ফেলার মতো হাসি আছে, আমার টাইপই। আমি হাসি দিয়ে বললাম, তোমাকে ধন্যবাদ। মিষ্টি করে জবাব দিলাম, সামাজিক পরিস্থিতি আমাকে প্রায় গুহায় ঢুকিয়ে দেয়, কিন্তু ফ্লার্টিং এটা আমি সবসময়ই ভালো পারি। যদিও বেশিরভাগ সময় এটা করতে আমার ইচ্ছা করে না। যতবার আমার 10 ফুটের মধ্যে যায়, ছেলেরা একরকমভাবে আমার মুড একেবারে মেরে ফেলে। আমার সাথে ওপরে চলো। সে গান আর আওয়াজ পেরিয়ে চেঁচিয়ে বলল। তার কণ্ঠস্বর মোটেও আগ্রাসী না, কিন্তু এটা কোনো অনুরোধ না, একটা দাবি যেখানে না বলার খুব একটা জায়গা নেই। আমার এটা ভালো লাগলো। আমি একটা ভ্রু তুলে বললাম, আর যদি না যাই? তার হাসি চওড়া হলো। তাহলে তুমি সারা জীবন আফসোস করবে। আর একটা ভ্রু উঠে গেল, আগেরটার পাশে গিয়ে ঠেকল আমার কপালের মাঝ বরাবর। সত্যি? আমি শান্তভাবে বললাম, তুমি আমার জন্য কি প্ল্যান করেছো যে মিস করলে আমি সারা জীবন আফসোস করব? যে ধরনের প্ল্যান তোমাকে আমার বিছানায় নগ্ন আর তৃপ্ত করে রেখে দেবে? দায়া বলল, কুর্তি চল এখনই। দায়া ঢুকে পড়ল। আমি তার দিকে তাকালাম, কিন্তু অনুভব করলাম ছেলেটার চোখ এখনো আমার মুখে আটকে আছে। আমার গালে আলতো করে যেন পাখির পালক ছুঁয়ে যাচ্ছে এমন অনুভব। দায়া আমাদের সামনে দাঁড়িয়ে বিরক্তির সাথে সিঁড়ির দিকে হাত নাড়ছে, যেটা দ্বিতীয় তলার দিকে ওঠে। সে অবশ্যই লুকিয়ে শুনছিল, আর দেখেই বোঝা যাচ্ছে এতে সে একটু লজ্জিত না। আমরা দুজন যখন তাকিয়েছিলাম, সে বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে নিল। বুঝে গেছি তোমরা একে অপরের জন্য পাগল, আর সে আমায় ছাড়া কোথাও যায় না, তাই চল এবার। সে আবারও আমাদের সিঁড়ির দিকে তাড়াতে জোরে জোরে হাত নাড়ল। ছেলেটা হেসে উঠল আর আমার প্রিয় বন্ধুর তৈরি করা সুযোগ লুফে নিল। সে আমার হাত ধরে ক্লাবের পেছনের কালো লোহার সিঁড়ির দিকে টেনে নিয়ে চলল। তবে যাওয়ার আগে আমি দায়ার দিকে চোখ শুরু করে তাকালাম, আর সে চোখে হেসে উঠল। ওপর ভিআইপি চেম্বারদের জন্য বরাদ্দ সিঁড়ি দিয়ে উপরে উঠে এমন এক বেলকনিতে পৌঁছালাম, যেখান থেকে ক্লাবের পুরোটা অংশ দেখা যায়। এখানেই ধনী আর গুরুত্বপূর্ণ লোকেরা বসে ড্রিঙ্ক করে, আর নিচে আমাদের দিকে তাকায় যেন আমরা একটা সায়েন্স এক্সপেরিমেন্টের ভিতর আটকে থাকা পোকামাকড়। এখানকার পরিবেশ আরও অন্ধকার, ঘন, আর এমন এক ভয়ঙ্কর ভাইব আছে যেটা আমার ভিতরে সতর্ক সংকেত লাল করে তুলছে। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন একটা বোতলার বাসায় মাথা ঢুকিয়ে দিয়েছি, আর ওই বদমাশগুলো তখন পর্যন্ত কামড়াতে থাকবে যতক্ষণ না তারা ক্লান্ত হবে, অথবা আমি মরে গেলেও। চারজন পুরুষ আচ্চাদের মতো একটানা ছড়িয়ে থাকা কালো চামড়ার সোফায় বসে আছে। মাঝখানে কালো মার্বেলের টেবিল, যেটা ভর্তি আম্বার রঙের বিভিন্ন গ্লাস আর কয়েকটা ক্রিস্টালের অ্যাস্ট্রে দিয়ে। এখানে রঙের খুব কম ছোঁয়া আছে। সাজসজ্জা পার্সন্স ম্যানরের কথা মনে করিয়ে দিল। একজন পুরুষ আমাদের দুজনকে এমনভাবে হিসাব করে করে দেখছে যেন ওরা স্বীকার করবে তাদের চেহারা আমার হাত ধরে থাকা ছেলেটার মতো একই রকম, স্ট্রবেরি ব্লন্ড চুল আর নীল চোখ। যদিও এই জনটা কিছুটা ছোট আর একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। বাকি তিনজনও সমানভাবে হ্যান্ডসাম, সবাই সেই গাঢ় আর ভয়ঙ্কর টাইপের। একজন দেখতে ইউরোপিয়ান, হিমসাদা চুল, ফর্সা ত্বক আর তীক্ষ্ণ কাটা মুখ। যখন দায়া রুমটা ঘুরে দেখছে, তার বরফের মতো নীল চোখ ওর ওপর আটকে আছে। সে ইতিমধ্যেই দায়ার শরীরের প্রতিটি বাঁক আর গর্ত গিলতে শুরু করেছে চোখ দিয়ে। আমার সতর্ক সিগন্যাল আবার বেজে উঠল। মনে হচ্ছে ছেলেটার চোখ উপড়ে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেলা উচিত। বাকি দুজন যমজ, ট্যানোড স্কিন, কালো চুল আর চোখ, আর বিধ্বংসী শরীর। তাদের স্যুটগুলো কেবলমাত্র কোনো মতে চেপে রেখেছে সেই পেশিগুলিকে, যেগুলো কাপড় ছিঁড়ে বেরিয়ে আসার মতো অবস্থা। একজনের লম্বা চুল বান করে বাঁধা, আর আঙুলে অনেকগুলো রিং। অন্যজনের চুল ছোট করে কাটা, আর নাকে হীরার রিং। এই চারজন অনায়াসে আমার জীবন ধ্বংস করে দিতে পারে, আর তাদের থামাতে আমার দ্বিধা হবে। তুই অবশেষে সাহস পেলি আর ওকে নিলি। সেই ব্লড ছেলেটা একদম শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল,
এই চারজনের মধ্যে সেই একমাত্র যে কিনা আমাদের দৃষ্টিতে ধর্ষণ করছে না, বরং তার চেহারাটা দেখে মনে হচ্ছে সে ডিনারে বাচ্চা খেতে আগ্রহী। তার চারপাশে অন্ধকার একটা ছায়া আছে। যদি আন্দাজ করতে হয় তাহলে বলবো এই অস্বস্তিকর পরিবেশের উৎসই সে। তার শক্তি চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন একঘর ধোঁয়াবর্তি হয়ে গেছে, আর তাতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চুপ কর ক্যানর, আমার পাশে দাঁড়ানো ছেলেটা নিচু কণ্ঠে সতর্কতা নিয়ে বলল। আমার চোখ প্রায় গড়িয়ে পড়ছে, দেখতে একদম ক্যানরের মতো। ওই ধরনের ফ্ল্যাট বয় যে ফাঁকা ডিস্কের চারপাশে ঘুরঘুর করে আর মেয়েদের স্কার্টের নিচে ফোন ঢুকে ছবি তোলে। লেডিস, ওর অভদ্র আচরণের জন্য দুঃখিত, আমার নতুন বন্ধু বলল, কিন্তু তার হাসিটা চোখে পৌঁছালো না। ও আমার ভাই ক্যানর, যমজ দুইজন, ল্যান্ডন আর লুক, তারপর ম্যাক্স। সে প্রত্যেককে দেখিয়ে দিল। ল্যান্ডন হলো যমজদের মধ্যে যার চুল ম্যানবান, আর লুক যার নাকে নোজরিং। আমি প্রশ্নবোধক ভ্রু তুলে আমার সঙ্গীর দিকে তাকালাম। অ্যাডলাইন বলল, আর তোমার নাম? আমি আর্কিবার্ড ভেলা। তুমি আমাকে আর্ক বলতে পারো। শুনতে একদম দাম্ভিকের মতো, আমি মন্তব্য করলাম, এটা ভেবে হাসি পাচ্ছে যে তার পুরো নাম বলেছে। কে আসলে অচেনা কাউকে নিজের নাম এভাবে পরিচয় করায়? আর্কিবার্ড বেলাভেরা থার্ড। আমাকে বরং তোমার রয়্যাল হাইনেস বলো। তার ভাই কেন হেসে ফেলল। দেখে মনে হয় সে একমত। আর কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। আমি অ্যাডি, আর এটা দায়া। আমি আমার সেরা বন্ধুর দিকে ইশারা করে পরিচয় করিয়ে দিলাম। সে একটা হাসি দিল, কিন্তু তার দৃষ্টি তীক্ষ্ণ আর পর্যবেক্ষণশীল। সে যথেষ্ট বুদ্ধিমান, আমার মতো বিপদে পড়ে যাওয়ার মতো নয়। ম্যাক্স, ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। ম্যাক্স নিচু গলায় বলল, তার নজর এখনও দায়ার দিকেই। আসলে যমজরা ওর ঘরে ঢোকার পর ওর দিক থেকে চোখ সরায়নি। আমার সমস্ত শরীর চাইছে ওর সামনে দাঁড়িয়ে ওকে এই লোলুপ হিংস্র চোখ থেকে রক্ষা করতে, কিন্তু দায়া নিজে নিজের যত্ন নিতে পারে। তাই আমি ওর পাশে থাকলাম, দরকার পড়লে আক্রমণ করতে প্রস্তুত। আর্টস বলল, বসো প্লিজ। আর অনুরোধ করল, বুথে যথেষ্ট জায়গা আছে, কিন্তু আমরা দুজন ম্যাক্সের সবচেয়ে কাছের প্রান্তে বসার সিদ্ধান্ত নিলাম। আমার মোবাইল বেজে উঠলে আমি নরম লেদার আসনে বসলাম। দেখি দায় ইতিমধ্যে ম্যাক্সের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েছে আর আর্ক দামে বোরবন ঢালছে। তাই আমি দ্রুত মেসেজটা চেয়ে দেখলাম, একটা অচেনা মেসেজ। অচেনা ছেলেদের সাথে পালিয়ে যাচ্ছ লিটিল মাউস? ওর হাত যদি তোমার গায়ে পড়ে সকাল হতেই ওগুলো তোমার মেইল বক্সে থাকবে। আমার বুকের হাড় থেমে গেল। এই প্রথম সে আমাকে কোনো নোট ছাড়া সরাসরি যোগাযোগ করেছে। আমার চোখ সঙ্গে সঙ্গে বেলকনির দিকে উঠে গেল। এখান থেকে কেউ আমাদের দেখতে পাবে না, আমরা রেলিং থেকে অনেক দূরে, কিন্তু তারপরও কেউ আমাকে দেখছে। কিন্তু কিভাবে? আর কিভাবে সে আমার নম্বর পেল? না, সেটা বোকা প্রশ্ন। সে তো একটা ফাকিং স্টকার। ঈশ্বরের দয়া, অবশ্যই তার কাছে আমার নম্বর আছে। আর সে আমার হাতে একটা ড্রিঙ্ক তুলে দিল, মুখে হাসি নিয়ে। মনে হচ্ছে সে আজ রাতে সেক্স পেতে যাচ্ছে। সাধারণত হয়তো পেতেও, কিন্তু মনে হচ্ছে আমাকে আজ বরং ওর জীবন বাঁচাতে হবে আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। 1 ঘন্টা কেটে গেল, তার প্রতিটি মিনিটের সাথে সাথে আমি আরও নার্ভাস হয়ে পড়লাম। আমি আর কোনো মেসেজ পাইনি, কিন্তু সেটা এখনও মাথার পেছনে ওজনের মতো ভার হয়ে ঝুলে আছে। আমি মনে করছি আমার মগজের গোড়াটা এই চাপেই ভেঙে যাবে। আর্কের হাত এখন আমার গায়ে স্পষ্টভাবে, একটা হাত এখন আমার থাইয়ের উপর, বিপজ্জনকভাবে আমার মাঝের দিকে কাছাকাছি। আমি তার বুড়ো আঙুলে আঁকা তারকা ট্যাটুর দিকে তাকিয়ে আছি। তার কল্পনা করছি তার শরীর ছাড়াই এটা ধরতে। তবুও আমি এটা হতে দিলাম না, যদিও আমার উচিত না। আর ঠিক এই কারণেই আমি চোখ সরাতে পারছি না। কল্পনা করছি এগুলো কবজি থেকে কাটা, রক্ত ভেজা, আর আমার মেইল বক্সে রাখা। আমার তো মেইল বক্সই নেই। আমার বাড়ি রোড থেকে অনেক ভেতরে, তাই আমার চিঠিপত্র কেবল দরজার সামনেই ফেলে যায়। একটা স্টকার কি এটা জানবে না? কি বাজে একটা ছায়া। মজা লাগছে? আর্ক জিজ্ঞেস করলো। কাঁধ দিয়ে আমার হালকা ধাক্কা দিল। আমি উদাসীনভাবে মাথা নাড়লাম আর আমার ঠোঁট কামড়ে নিঃশব্দে তা নিঃশেষ করতে থাকলাম। আমার দৌড়ানো উচিত, এই লোকটাকে বলা উচিত তার হাত সরিয়ে নিতে।
যদি শুধু এটা নিশ্চিত করার জন্য হয় যে তার হাত কখনো তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আমার অস্তিত্বহীন মেইল বক্সে এসে না পড়ে। তুমি কি টেনশন করছো? আর্ক নিচু গলায় বলল। আমি গলা খাকড়ি দিয়ে মুখ খুলতে যাচ্ছি, কিন্তু তখনই আমার পেছনের পকেট থেকে আবার ফোনে ভাইব্রেশন হলো। দীর্ঘ সময় ধরে অনুভব করছি আমার মুখ থেকে রং বেরিয়ে যাচ্ছে। আর্কের ভ্রু উদ্বেগ কুঁচকে উঠল, যেটা আমাকে সেই লোকটার কথা মনে করিয়ে দিল যাকে আমি প্রায় হার্ট অ্যাটাক দিয়ে ফেলেছিলাম। সে শব্দের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? তার কণ্ঠস্বর আরও নিচু হয়ে গেল। আমি উদ্বিগ্ন দৃষ্টিগুলোতে ক্লান্ত, তবু এগুলো যেন আমার জন্য জীবনের দড়ি। যেন কেউ আমার অদ্ভুত আচরণ লক্ষ্য করবে আর কিছু হলেই মুখ খুলবে। একজন সংবাদকর্মী আরকে ইন্টারভিউ দেবে আর সে বলবে কিভাবে আমি একটি টেক্সট মেসেজে ভয় পেয়েছিলাম। আমার বারান্দা বানানো নির্মাণকারী কর্মীর গল্প সম্প্রচারিত হবে এবং সপ্তাহ জুড়ে কথা বলা হবে। এক মেয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার কথা ভাবছে, প্রায় পড়ে যাচ্ছে। সব কিছুই নির্দেশ করে যে আমার একজন স্টকার ছিল, আর যখন আমি এলোমেলো গোলাপ ফুলের রিপোর্ট করেছিলাম পুলিশ তা পাত্তা দেয়নি। কিন্তু পরবর্তীতে মেয়েটির জন্য কিছুই বদলাবে না, সব সময়ই তাই হয়। শেষমেশ আমি আরেকটা পরিসংখ্যান, একজন সুন্দরী মেয়ে যাকে একজন উন্মাদ পুরুষ স্টকার করেছিল। কেউ সাহায্য করতে এগোয়নি যতক্ষণ না দেরি হয়ে গেছে। আমি ঠিক আছি, আমি জোর করে একটা কাঠের মতো হাসি দিয়ে বললাম। এটা কাঠের মতো আর কৃত্রিম লাগলেও কাজে দিয়েছে। তার মুখ শান্ত হয়ে উদ্বেগ মুছে গেছে। অথবা আর্ক শুধুমাত্র ছেড়ে দিচ্ছে কারণ সে আসলে পাত্তা দিচ্ছে না। তুমি কি যেতে চাও? সে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, তার কণ্ঠে প্রতিশ্রুতি আর ইচ্ছা। তার নিচের ঠোঁট আর তার সাদা দাঁতের মধ্যে লুকায়িত হলো আদিম কোনো একটা কাজের মতো। না শব্দটা আমার জিভের ডগায় যেন এক ছোট ব্যালে নাচছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গিয়ে গোড়ালি ভেঙে ফেলার মতো। কারণ যদি আমি এই মানুষটিকে না বলি, তবে আমি রাত, সপ্তাহ বা তার থেকেও বেশি সময় ধরে তা নিয়ে অনুশোচনা করব, নিজেকে ঘৃণা করব যে একজন বিকৃত লোককে আমার জীবন নিয়ন্ত্রণ করতে দিয়েছি এবং এক অসাধারণ পুরুষের সাথে ভালো সময় কাটানোর সুযোগ হারিয়েছি। সে সুন্দর, তার চারপাশে অন্ধকারের আবরণ আছে যা চকলেট কেকের মতোই লোভনীয়। এমন প্রতিশ্রুতি আছে যে আমি রাতটা তার সাথে সম্পূর্ণ তৃপ্ত হয়ে শেষ করব। আর যদি এটা আরও কিছুতে পরিণত হয়, যদি আমি সুন্দর কিছুকে না বলে ফেলি, এগুলো ছোট মেয়ের স্বপ্ন, তবু আমি ভাবা বন্ধ করতে পারছি না। সে এমন একজন পুরুষ যার সাথে আমি সংসার করতে পারি, কিন্তু যথেষ্ট বিপজ্জনক আমাকে উত্তেজনায় রাখার জন্য। হ্যাঁ, আমি চুপচাপ বললাম। কিন্তু আগে নিশ্চিত করব দায়া নিরাপদে বাড়ি গেছে। আর ধীরে ধীরে হাসলো লোভনীয়ভাবে। আমি সেটা নিশ্চিত করব। চিঠি ৭ই জুলাই ১৯৪৪। রোনাল্ডো ঠাট্টা করতে ভালোবাসে। সেরাফিনাকে স্কুলে পাঠানোর ১ ঘন্টার মধ্যে সে আসে এবং আমাকে ডাইনিং রুমের চেয়ারে বসতে বলে। আমি তার কথা মেনে আগ্রহ নিয়ে বসি। তার আঙুল আমার চামড়ায় হালকাভাবে স্পর্শ করে। আমি যখন তার সাথে কথা বলি, সে কোনো উত্তর দেয় না। সে আমার ব্লাউজের বোতাম খুলে দেয়, আমার স্তন উন্মুক্ত করে, তারপর আমার প্যান্ট খুলে ফেলে, আমাকে শুধু অন্তর্বাস পরে ফেলে রাখে। আমার চোখে উত্তেজনা দেখে সে হাসে, তবুও সে আমাকে না করে দেয়। সে কখনোই আমার সেখানে ছোঁয় না যেখানে আমি চাই। তার আঙুল আমাকে উত্ত্যক্ত করে, তারপর চলে যায়। আমি তাকে ফিরে আসার জন্য ভিক্ষা না করার জন্য নিজেকে ধরে রাখি, কিন্তু একদিন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না।